আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা কনস্টিটিউশনের 10 নম্বর ক্লাসটা করব, যেখানে আমরা বেশ কিছু এক্সামে আসা কোশ্চেন আর কনসেপ্ট ক্লিয়ার করব। সাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কিন্তু পার্ট 1 ভিডিও। বোঝা গেল? তাহলে শুরু করা যাক। বলছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড। ইন্ডিয়ার যে কনস্টিটিউশন, যেটা কে তৈরি করেছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন। বোঝা গেল? তারা ইন্ডিয়ান কনস্টিটিউশন ব্যাপারটা কি? এটা হলো একটা দেশ চালাবার জন্য প্রিলিমিনারি যে সমস্ত নিয়মবিধি মানা দরকার, জানা দরকার, দেশের সমস্ত জনগণকে যেটাকে মানতে হবে, সেই একটা পথপ্রদর্শক বা সেই একটা বই হলো কনস্টিটিউশন, যেইটা অনুযায়ী আমাদের দেশ পরবর্তীকালে চালিত হবে। বোঝা গেল? কারণ তার আগে দেশ তো স্বাধীন হলো কবে? 1947 সালে 15ই আগস্ট। কিন্তু তার আগে তো আমাদের দেশ দীর্ঘ প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসনে ছিল, আর তার আগে রাজারা রাজত্ব করতো। তো কোনো পার্টিকুলার রুলস বা রেগুলেশন ছিল না, মানে রিপাবলিকান স্ট্রাকচার ছিল না যে জনগণ সমস্ত জনগণের জন্য একই নিয়ম, এসব ছিল না। তাহলে ভারতের মতো বড় দেশে 1947 সালের পর থেকে যদি একটা সমস্ত জনগণের জন্য সমান অধিকার দেওয়া হয়, তাহলে কি অধিকার, কিভাবে দেশ চলবে, সমস্ত কিছু কিন্তু সমস্ত জনগণের জানার অধিকার থাকা উচিত। সেই পারপাসে তৈরি করা হলো একটা নিয়মবিধি, যেই নিয়ম মেনে দেশ চলবে, এবং সেই সংক্রান্ত বিভিন্ন উপদেশ কোনো কোনো ক্ষেত্রে রয়েছে দেশের প্রতি, কোনো কোনো উপদেশ রয়েছে কার প্রতি? জনগণের প্রতি। তো এইরকম যেমন ফান্ডামেন্টাল ডিউটিস থ্রু দিয়ে বলেছে যে জনগণের কী কী ফান্ডামেন্টাল ডিউটি থাকা উচিত। বাট এগুলো পালন করার আশা রেখেছে কনস্টিটিউশন। যদি পালনও না করতে পারে ফান্ডামেন্টাল ডিউটি যেগুলো বলেছে, পালন না করতে পারলে কিন্তু তাদের কোর্টে নিয়ে যাওয়া যাবে না। এরকম বিভিন্ন ভাগে কিন্তু বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন অ্যাডভাইস সব কনস্টিটিউশনে দেওয়া হয়েছে। এই কনস্টিটিউশন তৈরি করেছিল কে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেই কনস্টিটিউশন তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে। তারপর 1949 সালে 26শে নভেম্বর এই যে কনস্টিটিউশনটা ফাইনালি তৈরি হয়ে গেল, যেটা মেনে এখন দেশ চলতে পারবে, সেইটা কাকে দেয়া হয়? ভারত দেশের হাতে তুলে দেয় এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা। তাহলে ভারতের জনগণের মধ্যে থেকেই মেম্বার সিলেক্ট করে কী করা হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, যারা নিজেদের দেশের জন্যই তৈরি করলো নিয়মবিধি বা নিয়ম, একটা নির্দেশিকা, যেটা কনস্টিটিউশন বলা হয়। এবং এটা তৈরি করতে তারা বিভিন্ন দেশের কনস্টিটিউশনের সাহায্য নিল। ভালো জিনিস কি, খারাপ জিনিস কি দেখে কোনগুলোকে ইনক্লুড করতে হবে, কোনগুলোকে এক্সক্লুড করতে হবে, সেগুলো তারা সিদ্ধান্ত নিয়ে তৈরি করলো ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার ফাইনালি যখন তৈরি হয়ে গেল, তখন অফিসিয়ালি সেটা ভারতের হাতে তুলে দিল এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে? 1949 সালে 26শে নভেম্বর। বোঝা গেল? এবার ভারত তো পেল 1949 সালে 26শে নভেম্বর, কিন্তু সর্বপ্রথম সেটা দেশ চালনা করার জন্য অ্যাপ্লাই করা হলো 1950 সালে 26শে জানুয়ারি। এই যে 1949 সালে 26শে নভেম্বর আর 1950 সালের 26শে জানুয়ারি, এই যে তফাৎটা, এই যে একটু বেশি সময় লেগে গেল, এটার কারণ কি? সেটা হচ্ছে তৎকালীন রাজনৈতিক অবস্থা। আমরা যখন পরে দেখব এই ভিডিওতেই, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। তা নাহলে তো যেদিন নেওয়া হলো তার 2 দিন বা 1 দিন পরেই অ্যাপ্লাই করতে পারতো, সেটা করা যেত না তখন, কারণ তখন দেশে ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তারাও দায়িত্ব ছাড়বে, তারপর তো কনস্টিটিউশন অ্যাপ্লাই করা যাবে বা সক্রিয় হবে, তারপর ইলেকশন হবে, এরকম ব্যাপার ছিল। তো দেখি, বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করবে, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কি হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা 1946 সালে হয়েছিল, সেই ক্যাবিনেট মিশন, এটা একটা মিশন, সেই ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী 1946 সালে নভেম্বর মাসে কি হয়? তৈরি হয়। তাহলে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন তৈরি হয়েছিল, সেটা তৈরি হয়েছিল কবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এই দলটা তৈরি হয়েছিল 1946 সালের নভেম্বর মাসে। এবং কার সুপারিশ অনুযায়ী? ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালে হয়েছিল, এটা আমরা হিস্ট্রিতেও দেখব, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে। সেই 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কি করা হয়েছিল? যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার কথা বলা হয়েছিল এই প্ল্যানে।
এবার আমরা একটু শর্টে জেনে নিই ক্যাবিনেট মিশন প্ল্যান কী, যদিও হিস্ট্রিতে পরে জানবো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে অসুবিধা থেকে যায়। তো আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে কী ছিল? ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। এবার 1945 সালের জুলাই মাস নাগাদ ব্রিটেনে রদবদল ঘটল। কী হলো? তখন কিন্তু আগে যে শাসন করত প্রাইম মিনিস্টার ছিল ব্রিটেনের, কে ছিল? কনজারভেটিভ পার্টি। সে চলে গেল, মানে পাওয়ার থেকে সে সরে গেল এবং এলোকে লেবার পার্টি ক্ষমতা এলো। লেবার পার্টি যেই ক্ষমতায় এলো তখন ব্রিটেনের বা লন্ডনের প্রাইম মিনিস্টার কে হলো? প্রাইম মিনিস্টার হলো ক্লিম্যান অ্যাটলি। এরা কিন্তু বেশ একটু উদার নীতি ফলো করতো, কনজারভেটিভ পার্টির মতো অতটা রক্ষণশীল ছিল না। কবে? 1945 সালে জুলাই মাসেই ঘটনাটা ঘটলো। তখন কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষের দিকে হলেও শেষ হয়নি। তো এই সময় তারা ক্ষমতায় এসে প্রথম দিকে কী ছিল? প্রথম দিকে একটু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে এরা ব্যস্ত ছিল। ক্লিম্যান অ্যাটলির যে নতুন পার্লামেন্ট তৈরি হলো সেটা ব্যস্ত ছিল, সেই ব্রিটিশ পার্লামেন্ট। তারপর যখন 1945 সালের 2 সেপ্টেম্বর কী হলো? 1945 সালের 2 সেপ্টেম্বর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল। তখন কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট ভারতকে নিয়ে চিন্তাভাবনা করার সময় পেল এবং ক্লিম্যান অ্যাটলি এবং তার পার্লামেন্ট এটা ডিসিশনই নিল, আর ভারতকে শোষণ নয়, আর ভারতকে নিজের অধীনে রাখা নয়, এবার স্বাধীন করে দিতে হবে। তাহলে স্বাধীন তো হঠাৎ এইভাবে করে দেওয়া যায় না, কারণ 200 বছর ধরে ভারত ছিল একটা শোষিত দেশ, ইন্ডিয়া কী ছিল? একটা শোষিত দেশ। তাহলে এই দেশকে কাঁচামালের রসদ হিসেবে ব্যবহার করেছে এবং বিভিন্নভাবে শোষণ করেছে, তাই তো? তো এই অবস্থায় যদি আচমকা ভারতকে বলে তুমি স্বাধীন, তাহলে তো এত বড় পপুলেশনের কান্ট্রি দিশেহারা হয়ে যাবে। তাহলে ওইভাবে করা যায় না, একটা দায়িত্ব তো বর্তেই যায়। তখন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে তাদের দায়িত্বটা বুঝিয়ে দিয়ে তাদের অধিকার তাদের ওপর ছেড়ে দেওয়া হবে বলে ডিসিশন নিল ক্লিম্যান অ্যাটলির পার্লামেন্ট। তখন তারা তাদের পার্লামেন্ট থেকে 3 জন ক্যাবিনেট মিনিস্টার বা পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টারকে পাঠালেন এবং তারা কে? স্যার প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। স্যার প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার, এই 3 জনকে পাঠালেন কোথায়? ভারতে। এই 3 জন মেম্বার নিয়ে তৈরি হলো কি? এই 3 জন মেম্বার নিয়ে তৈরি হলো ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশন কিন্তু অনেকগুলো সুপারিশ করেছিল ভারতে। ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিল তখন কিন্তু ভারতে 1946 সালে প্রধান একটা সমস্যা ছিল, রাজনৈতিক সমস্যা। এখানে দুটো রাজনৈতিক দল খুব শক্তিশালী হয়ে উঠেছিল। একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে কিন্তু এরা চাইছিল ভারত অবিভক্ত থাকুক, ভারতের মধ্যে থেকে অন্য কোনো দেশ সৃষ্টি না হোক। অপরদিকে মুসলিম লীগ চাইছিল না, আমরা শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী লোকেদের নিয়ে আলাদা একটা শুধু মুসলিম ধর্মের রাষ্ট্র তৈরি হোক। সে রাষ্ট্রের নাম পাকিস্তান দিক বা যাই দিক না কেন, আলাদা ভারত থেকেই বিচ্ছিন্ন হয়ে আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে হবে। এরা চাইছে ভারত ভাগ হবে না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এরা চাইছে ভারত ভাগ হবে মুসলিম লীগ। বোঝা গেল? এর ফলে একটা পলিটিক্যাল বা রাজনৈতিকভাবে কিন্তু লড়াই শুরু হয়ে যায়, দাঙ্গা শুরু হয়ে যায়। এই ঘটনাকে কিন্তু পলিটিক্যাল ডেডলক বলা হয়। পলিটিক্যাল ডেডলক। এই পলিটিক্যাল ডেডলক শুরু হয়ে যায়। এই পলিটিক্যাল ডেডলক যখন শুরু হয়, সেই পলিটিক্যাল ডেডলকটার অবসান ঘটানোই ছিল ক্যাবিনেট মিশনের প্রধান লক্ষ্য। তো তারা 3 সপ্তাহ ধরে একসাথে বা আলাদা আলাদা করে বারবার মুসলিম লীগ আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে বৈঠকে বসে, কিন্তু কোনো সলিউশন পাওয়া যায় না। তখন তারা সিদ্ধান্ত নিল যে এরা যখন সলিউশন দিতেই পারছে না, তখন আমরাই সব কিছু বুঝে একটা ফাইনাল সলিউশন দিই। সেই সলিউশনে কিন্তু অনেকগুলো সুপারিশের কথা বলা হয়েছিল। সেই যে সলিউশন বা উপায় বা অ্যাডভাইস তারা দিয়েছিল, সেই অ্যাডভাইসই কিন্তু ক্যাবিনেট মিশনের প্ল্যান বা ক্যাবিনেট মিশন প্ল্যান নামে পরিচিত। বোঝা গেল? তারাই কিন্তু বলেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে কীভাবে? তখন দেশে বেশ কিছু প্রভিন্স বা প্রদেশ ছিল ভারতে। এখন যেমন বিভিন্ন রাজ্য রয়েছে, তখন অত ক্লিয়ারলি কিন্তু ভারতটা ছিল না। তখন বেশ কিছু প্রভিন্স ছিল, তার সাথে ছিল কিন্তু বেশ কিছু প্রিন্সলি স্টেট, মানে দেশীয় রাজাদের রাজত্ব।
এই প্রভিন্সগুলো থেকে যে পপুলেশন বা মানে জনসংখ্যা রয়েছে তার একটা নির্দিষ্ট রেশিওতে মেম্বার সিলেক্ট করা হবে, সে নমিনেটও হতে পারে, ইলেক্টেডও হতে পারে, সেই মেম্বারদের নেওয়া হবে। আর তার সাথে নেওয়া হবে কি মেম্বার, প্রিন্সলি স্টেটদের থেকেও রেশিও হিসাবে মানে জনসংখ্যার রেশিও হিসাবে মেম্বার নেওয়া হবে। এই দুই জায়গা থেকে মেম্বার নিয়ে যে মানে মেম্বাররা সিলেক্টেড হবে বা নমিনেটেড হবে, সেই মেম্বারদের নিয়ে তৈরি করা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যাদের প্রধান কাজ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করা। তাহলে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে মানে নিশ্চয়ই কিছু সময় লাগবে। তাহলে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ কি ভারত পুরো কোনো শাসক ছাড়া, কোনো প্রাইম মিনিস্টার ছাড়া, কিছু ছাড়া কি এইভাবে পড়ে থাকবে? তাহলে তো বহিঃশত্রুর আক্রমণ হবে, তাহলে রাখা যায় না। তাহলে যে সময়টা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন তৈরি করবে, তখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররাই টেম্পোরারি পার্লামেন্ট তৈরি করে দেশটাকে শাসন করবে। যেই টেম্পোরারি পার্লামেন্টটা কী নামে পরিচিত ছিল? ইন্টেরিম গভর্নমেন্ট। ইন্টেরিম গভর্নমেন্ট। বোঝা গেল? ইন্টেরিম গভর্নমেন্ট, ইন্টেরিম গভর্নমেন্ট। তো এই ইন্টেরিম গভর্নমেন্ট তৈরি করার কথা বলা হলো। তো এই অনুযায়ী কি তৈরি হয়েছিল? এই অনুযায়ী ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী তৈরি হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই যে বললাম বিভিন্ন প্রভিন্স বা প্রদেশ থেকে নেওয়া হলো, প্রভিন্স বা প্রদেশ থেকে নেওয়া হয়েছিল কতজন মেম্বারকে? 293 জন মেম্বারকে। আর প্রিন্সলি স্টেট থেকে নেওয়া হয়েছিল শুধু 93 জন মেম্বারকে, PRINCELY, প্রিন্সলি স্টেটস। প্রিন্সলি স্টেটস থেকে নেওয়া হয়েছিল কতজন মেম্বারকে? 93 জন মেম্বারকে। বোঝা গেল? এর দ্বারা তৈরি হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এক সেকেন্ড। তো এই পর্যন্ত বোঝাতে পেরেছি। আর যতদিন না পর্যন্ত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কার্যকর হয়, এই মেম্বাররা নিয়েই কিন্তু কনস্টিটিউশনটা কী হয়, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয় এবং দেশ কিন্তু মোটামুটি শাসন হতে থাকে। এবার বলছে দেয়ার ওয়ার এ টোটাল অফ 389 জন মেম্বার ছিল। কটা মেম্বার ছিল? 389 জন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার। এরা কিছুজন ইলেক্টেড হয়েছে, কিছুজন নমিনেটেড হয়েছে। এদের মধ্যে 296 জন মেম্বার কী ছিল? ইলেক্টেড, জনগণ দ্বারা ইলেকশানে ইলেক্টেড হয়েছিল। এছাড়া বাকিরা কী হয়েছিল? নমিনেটেড হয়েছিল। বোঝা গেল? তাহলে কতজন ইলেক্টেড মেম্বার আর কতজন নমিনেটেড মেম্বার, এটা কিন্তু এক্সামে খুব আসে। তাহলে নমিনেটেড কতজন হলো? 93 জন। পরিষ্কার বোঝা গেছে। 296 জন যদি ইলেক্টেড হয়, তাহলে এখান থেকে বিয়োগ করলেই পাওয়া যাচ্ছে 93 জন নমিনেটেড। ভীষণ ইম্পর্টেন্ট, দুটোই মনে রাখতে হবে, কতজন নমিনেটেড, কতজন ইলেক্টেড, যে কোনো এক্সাম। এবার বলছে দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো তৈরি হয়ে গেল, এবার এদের নিজেদের মধ্যে তো বিভিন্ন আলোচনা করে কনস্টিটিউশন তৈরি করতে হবে। এই ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। বোঝা গেল? এবং এখানে ফার্স্ট প্রেসিডেন্ট কে হয়েছিল? এখানে কিন্তু ওই পার্টিকুলার সভাটায় সাম্মানিকভাবে প্রেসিডেন্ট হয়েছিল সচিদানন্দ সিনহা। ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছিল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কোনো এক্সামে বাদ দেওয়া যাবে না। এবার বলছে এরপর আরও একদিন বাদ দিয়ে তার পরের দিন 11 ডিসেম্বর 1946 সালে ফাইনালি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কী করা হয়? রাজেন্দ্র প্রসাদকে প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা হয়। তার মানে রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়েছিলেন কবে? 1946 সালে 11 ডিসেম্বর। বোঝা গেল? বিসিএসের জন্য সালটা মনে রাখবে, আর এমনিতে সাল মনে রাখার দরকার নেই। প্রথমে ছিল সচিদানন্দা সিনহা, পরে হয়ে গিয়েছিল কে? রাজেন্দ্র প্রসাদ। বোঝা গেল? তারপর এই কনস্টিটিউশন তৈরি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা টোটাল কনস্টিটিউশন তৈরি করার দায়িত্বটাকে বিভিন্ন দল অনুযায়ী ভাগ করে নেয়। সেজন্য বিভিন্ন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আন্ডারে বিভিন্ন কী হয়? বিভিন্ন দল তৈরি হয় এবং তার মধ্যে বা কমিটি তৈরি হয়। তার মধ্যে একটা কমিটি ছিল ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির কাজ কী ছিল?
বিভিন্ন কনস্টিটিউশনের কেউ প্রিয়াম্বেল তো লিখবে, আর কেউ কি লিখবে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, তারপর বিভিন্ন স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, বিভিন্ন জিনিস, বিভিন্ন মানে মেম্বারদের এক একটা কমিটি তৈরি করছে। করার পর ফাইনালি এটাকে অ্যাকুমুলেট করা হলো, জমানো হলো, জমিয়ে গ্যাদার করে এটাকে নিয়ে টোটাল কনস্টিটিউশন তৈরি করার দায়িত্ব থাকলো ড্রাফটিং কমিটি। তাহলে এই ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়? 1947 সালে 29শে আগস্ট, এবং এর চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর। এটা টোটাল 7জন মেম্বার নিয়ে তৈরি হয়েছিল। তার মানে এটা কি ড্রাফটিং কমিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আন্ডারেই। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যেই 7জন মেম্বার নিয়ে, যেখানে চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর, তৈরি হয়েছিল কি ড্রাফটিং কমিটি, যার কাজ ছিল কি কনস্টিটিউশনের ড্রাফট বা খসড়া তৈরি করা। এবার বলছে বিফোর এনাক্টিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1950 সালে যখন কার্যকর হয় তার আগে সেখানে কি ছিল? একটা টেম্পোরারি পার্লামেন্ট ছিল, যাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়। এই খানিকক্ষণ আগে লিখলাম INTERIM GOVERNMENT, বোঝা গেল? ইন্টারিম গভর্নমেন্ট ছিল। সেটা কিন্তু বেশ কিছুটা সময় ধরে কি করেছিল? দেশকে কিন্তু প্রোটেক্ট করেছিল, দেশকে রক্ষা করেছিল, দেশ শাসন করেছিল। এবার বলছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তাহলে কতদিন সময় নিয়েছিল কনস্টিটিউশন তৈরি করতে? প্রায় 2 বছর 11 মাস 17 বা 18 দিন, যেটা অপশানে থাকবে সেটাই রাইট দিলে হবে। হয় 17 থাকবে, নয় 18 থাকবে, দুটোই কিন্তু ঠিক। কারণ দুটোই কিন্তু এমনিতে 18 দিনটা ঠিক, কিন্তু দুটোই কিন্তু এক্সামে অপশানে থাকে। বোঝা গেল? তাহলে 2 বছর 11 মাস 18 দিন বা অ্যাপ্রক্সিমেটলি 3 বছরও বলা যেতে পারে। এবার বলছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দ্য ফার্স্ট ইলেকশন। এবার কনস্টিটিউশন অনুযায়ী দেশে প্রাইম মিনিস্টার কীভাবে হবে, পার্লামেন্ট কীভাবে তৈরি হবে? ইলেকশন দ্বারা, জনগণের ইলেকশন হয়ে। তাহলে ফার্স্ট ইলেকশন যেটা হয়েছিল 1952 সালে। এই সালটা যে কোনো এক্সামের জন্য একেবারে মুখস্থ জল করে নিতে হবে। ফার্স্ট ইলেকশন আমাদের দেশে হয়েছিল 1952 সালে। এবার বলছে যেখানে আমাদের প্রাইম মিনিস্টার কে হয়েছিল? হয়েছিল জওহরলাল নেহেরু। এবার বলছে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এখানে যে আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ, সেই লিগাল অ্যাডভাইসার কে ছিল? বি.এন. রাও। এক্সামে আসা, CGL এক্সামে আসা খুব ইম্পর্টেন্ট, বি.এন. রাও কে ছিল লিগাল অ্যাডভাইসার। এবার বলছে দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, বি.আর. আম্বেদকরকে বলা হয় দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার আমি প্রথমেই বলেছি এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা দায়িত্ব নিল কনস্টিটিউশন তৈরি করার, তো তারা কিন্তু অন্য যে সমস্ত দেশের কনস্টিটিউশন আগে তৈরি হয়ে গিয়েছিল সেই সমস্ত দেশের কনস্টিটিউশনগুলোকে সামনে উদাহরণ হিসাবে রাখলো, এবং যে সমস্ত দেশে যে সমস্ত কনস্টিটিউশনের যে পার্টগুলো তাদের ভালো লাগলো, যেমন কোনো দেশ থেকে প্রিয়াম্বেল নিল, কোনো দেশ থেকে ফান্ডামেন্টাল ডিউটি নিল, এইরকমভাবে তারা নিয়ে কিন্তু নিজেদের কনস্টিটিউশনটা বেটার করার চেষ্টা করলো বা ভালো করার চেষ্টা করলো। এবার কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে তা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন জুডিশিয়াল রিভিউ, আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, মানে আমাদের দেশে রাজনৈতিক পার্টটা আলাদা হবে এবং ল অ্যান্ড অর্ডার কিন্তু আলাদা হবে। মানে আমাদের দেশে জুডিশিয়ারি সিস্টেম কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, সম্পূর্ণ ন্যায় বিচার করতে পারবে। মানে দেশের সাধারণ জনগণের জন্য যা বিচার হবে, একজন মন্ত্রী বা আমলা বা তাদের ছেলে মেয়ে বা পরিবারের জন্য কিন্তু সেম বিচার হওয়ার কথা আমাদের দেশে বলা হয়েছে। সেক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি থাকবে না। সেজন্য বলে আইন অন্ধ, তার সামনে কে দাঁড়িয়ে রয়েছে সে দেখবে না, নিরপেক্ষভাবে সে বিচার করবে অন্যায়ের ওপর নির্ভর করে, তাই তো? তাহলে ইন্ডিপেন্ডেন্ট যে জুডিশিয়ারি সিস্টেমটা হবে সেই ধারণাটা, এবং প্রেসিডেন্ট আমাদের দেশে এক্সিকিউটিভ যে হেড হবে, মানে আমাদের দেশে এক্সিকিউটিভ হেড হচ্ছে বা ফার্স্ট সিটিজেন কে হচ্ছে প্রেসিডেন্ট, তার আন্ডারে থাকছে প্রাইম মিনিস্টার, এবং সমস্ত দেশ শাসন বিষয়ে পার্লামেন্টে কি চলছে সেই বিষয়ে কিন্তু প্রেসিডেন্ট প্রতিদিন কিন্তু পার্লামেন্টে উপস্থিত থাকবে না। পরিবর্তে প্রাইম মিনিস্টারেরই দায়িত্ব হলো পার্লামেন্টে ঘটা সমস্ত ঘটনা সম্পর্কে কন্টিনিউয়াস, মানে সব সময় খবরাখবর জানিয়ে দেওয়া প্রেসিডেন্টকে। বোঝা গেল? তাহলে এক্সিকিউটিভ হেড কে হলো? প্রেসিডেন্ট।
এছাড়া আমাদের দেশে যে কনস্টিটিউশনে একটা প্রিয়াম্বেল আছে, সেই প্রিয়াম্বেল থাকা উচিত, ফান্ডামেন্টাল রাইট জনগণের থাকা উচিত। এই সমস্ত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ, মানে ইউএসএর কনস্টিটিউশন থেকে ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছে, প্রিয়াম্বেল নেওয়া হয়েছে, প্রেসিডেন্টের এক্সিকিউটিভ হেড হবে সেটা নেওয়া হয়েছে, এবং আমাদের দেশে কি জুডিশিয়ারি সিস্টেম সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, কারোর প্রভাব দ্বারা প্রভাবিত হবে না, সেটাও নেওয়া হয়েছে। তাহলে এতগুলো কনসেপ্ট ইউএসএ থেকে নেওয়া হয়েছে, সবগুলো আলাদা করে মনে রাখতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষত ফান্ডামেন্টাল রাইট, প্রিয়াম্বেল এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। বোঝা গেল? আর বিসিএসের জন্য এটাও। এবার বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা দেশকে বলে দিচ্ছে যে তুমি দেশের জনগণ বা দেশ চালনার ক্ষেত্রে এই অ্যাডভাইসগুলো মানতে পারো। এগুলো অবশ্যই কিন্তু কোর্টে বিচারযোগ্য নয়, মানে আইনে বিচার সাপেক্ষ নয়, জাস্ট রাজ্যকে বা রাষ্ট্রকে অ্যাডভাইস দেওয়া হয়েছে যে দেশ শাসনের ক্ষেত্রে এইগুলো করতে পারো। এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, এটা নন জাস্টিসেবল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। তাদের কনস্টিটিউশন এটা বেটার মনে হয়েছে তাই নিয়ে নিয়েছে। আবার ফান্ডামেন্টাল ডিউটি, এটা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। এবার ইউএসএসআর কিন্তু এখন অস্তিত্ব নেই, আগে বেশ কতগুলো রাষ্ট্র নিয়ে একসাথে একটা মানে একসাথে তাদের বলা হতো ইউএসএসআর, যেটা কিন্তু বর্তমানে ভেঙে গেছে। আমি ম্যাপে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এশিয়ার ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ভারত, তাই তো? এবার এই জায়গাটা আমরা কি দেখছি? রাশিয়া আছে, কাজাখস্তান রয়েছে, তারপর এই জায়গাটা রয়েছে ইউক্রেন। আর একটু বড় করে দেখালে আরও পরিষ্কার বোঝা যাবে। তাহলে এই যে রাশিয়া, এই জায়গাটা ইউক্রেন, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তারপর উজবেকিস্তান, কিরগিজস্তান, এই সমস্ত জিনিসগুলো নিয়ে, এই সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি হয়েছিল কি? ইউএসএসআর। তার মধ্যে ছিল রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া, উজবেকিস্তান, আর্মেনিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, আরও অনেক রাষ্ট্র। তো মোট কথা এই পাশাপাশি থাকা রাষ্ট্রগুলোকে নিয়ে একসাথে বলা হতো ইউএসএসআর। বোঝা গেছে? সেই ইউএসএসআরের কিন্তু সিঙ্গেল কনস্টিটিউশন ছিল, একটা মাত্র কনস্টিটিউশন ছিল, সেই কনস্টিটিউশন থেকেই কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিগুলো নেওয়া হয়েছে। বোঝা গেল? এবার বলছে রুল অফ ল, মানে আইনের যে আইন অনুযায়ী যে দেশ চলবে সেই ধারণাটা, এবং একটা মাত্র সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ, এবং কি পার্লামেন্টারি সিস্টেম, মানে দেশের রাজ্য শাসনের জন্য, রাষ্ট্রকে শাসন করার জন্য একটা পার্লামেন্ট থাকবে। পার্লামেন্ট কিভাবে গঠন হবে? পার্লামেন্টের ওপরে প্রধান হিসেবে প্রাইম মিনিস্টার থাকবে, প্রাইম মিনিস্টার যোগাযোগ রক্ষা করবে প্রেসিডেন্টের সাথে। এই কনসেপ্টটা, প্রেসিডেন্ট যে ওপরে থাকবে সেটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, কিন্তু পার্লামেন্টারি যে সিস্টেমটা থাকবে সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে। এবং পার্লামেন্টারি সিস্টেমে যে প্রত্যেকটা মিনিস্টারের কীরকম কী দায়িত্ব হয়, সেই সম্পূর্ণ কনসেপ্টটা কিন্তু পার্লামেন্টের কনসেপ্টটা ইউকে বা কোথা থেকে? ইংল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এবং কি সিঙ্গেল সিটিজেনশিপ, ইউএসএ কিন্তু ডুয়াল সিটিজেনশিপ রয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ নেই। এবার আমরা ছোট্ট করে জেনে নিই সিঙ্গেল সিটিজেনশিপ কী, ডুয়াল সিটিজেনশিপ কী বা ডবল সিটিজেনশিপ কী। আমাদের দেশে কিন্তু গোটা ভারতের যেখানেই যাওয়া হোক না কেন আমাদের একটাই পরিচয়, ন্যাশনালিটিকে ইন্ডিয়ান। আমরা কেউ বলি না আমরা মধ্যপ্রদেশের, আমরা ভারতের পশ্চিমবঙ্গের, বা আমরা ভারতের গুজরাটের, তাই তো, বা আমরা কেরালের, বা আমরা তামিলনাড়ুর। আমাদের কাছে আমরা ভারতের যে জায়গা থেকেই হোক না কেন আমরা ভারতীয় হিসেবে সমান অধিকার পাবো, আলাদা কোনো অধিকারের ভাগ নেই। এবং আমাদের ভারতীয়দের মধ্যে কারোর যদি পিতা ভারতীয় হয় কিন্তু মাতা বিদেশি হয়, মানে সে ভারতীয় না হয়, তাহলে কিন্তু তার যে সন্তান হবে সে ম্যান্ডেটারি ভারতীয়ই হবে, মানে পিতা ভারতীয় হলে তার সন্তান অবশ্যই ভারতীয়ই হবে। তারা হয় সিঙ্গেল সিটিজেনশিপ। কিন্তু কিছু রাষ্ট্র রয়েছে যেমন ইউএসএ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আরও অনেক দেশ রয়েছে যেখানে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ দেওয়া হয়। ডুয়াল সিটিজেনশিপ কি? মা আর বাবা বিবাহ হলো, মা ধরা যাক অন্য রাষ্ট্রের, অন্য দেশের, বাবা অন্য দেশের, তাহলে সন্তান যেটা হবে সে কিন্তু এই দেশেরও সিটিজেন হবে, নাগরিক হবে, নাগরিক হিসেবে সমস্ত সুবিধা পাবে এই দেশ থেকে, এই দেশেরও নাগরিক হবে। বোঝা গেল? যেমন বলা যেতে পারে মা যদি অস্ট্রেলিয়ার হয়
আর বাবা যদি হয় সুইজারল্যান্ডের, তাহলে সন্তান কিন্তু অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড দুটোরই সিটিজেনশিপ পাবে, ডুয়াল সিটিজেনশিপ অনুযায়ী। বোঝা গেল? মানে সে কিন্তু অস্ট্রেলিয়ারও নাগরিক একসাথে, সে কিন্তু সুইজারল্যান্ডেরও নাগরিক। আমরা কিন্তু ইন্ডিয়ান নাগরিক বলে কিন্তু ব্রিটেনের নাগরিক বা রাশিয়ার নাগরিক নই, আমরা কিন্তু সেই ফেসিলিটিগুলো পাই না, তাই তো? আমাদের অন্য দেশে যেতে হলে পাসপোর্ট লাগে, তো এই রকম একটা ব্যাপার থাকে। কিন্তু আনফর্চুনেটলি যদি মা বা বাবার মধ্যে এই দুটো মানে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড বা ইউএসএ না হয়ে এখানে যদি একটা দেশ থেকে যেত ভারত মানে ইন্ডিয়া, তখন কিন্তু ইন্ডিয়ার রুল অনুযায়ী এরা কিন্তু, বাবা যদি ইন্ডিয়ার হতো তাহলে ইন্ডিয়া সিটিজেনশিপ পেত, আর যদি মা ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার বাবা ইন্ডিয়ার হতো তাহলে কিন্তু ডবল সিটিজেনশিপ পেত না, কারণ ভারতের কোনো জনগণের ডবল সিটিজেনশিপ বা ডুয়াল সিটিজেনশিপ থাকবে না। বোঝা গেল? মা বাবা তখন বিভিন্ন দেশের যখন হয় তখন কিন্তু তাদের পাসপোর্টও দুটো করে থাকে। একটা হচ্ছে কোথাকার পাসপোর্ট থাকে, অস্ট্রেলিয়া আর যেটা বলছিলাম সুইজারল্যান্ড যদি হতো, দুটো দেশেই যদি কি ডুয়াল সিটিজেনশিপ বাধ্যতামূলক থাকতো, মানে ডুয়াল সিটিজেনশিপের কনসেপ্ট থাকতো, মানে বাবা মা যে যে স্টেটের নাগরিক, মানে যে যে দেশের নাগরিক, সেই সেই দেশে মানে দুটো দেশেই যদি ডুয়াল সিটিজেনশিপ থাকে তবেই কিন্তু সন্তান ডুয়াল সিটিজেনশিপ পাবে, মানে এই দেশেরও নাগরিক এই দেশেরও নাগরিক। ফলে এই দেশেরও পাসপোর্ট তার থাকবে, এই দেশেরও পাসপোর্ট তার অটোমেটিক্যালি থাকবে। বোঝা গেল? আর একটা জিনিস হয় যেটা ইউএসএতে রয়েছে, সেটা হচ্ছে ডাবল সিটিজেনশিপ, মানে একটা কান্ট্রির মধ্যে সে কান্ট্রিরও সিটিজেন, রাজ্যরও সিটিজেন। মানে মানে ইন্ডিয়ায় যদি ডাবল সিটিজেনশিপ থাকতো তাহলে ব্যাপারটা কী হতো, আমরা বলতাম আমরা কি ভারতীয়, এটা একটা কমন। আবার কেউ বলতো আমি মধ্যপ্রদেশের, আমি কেরালের, আমি তামিলনাড়ুর, আমি পশ্চিমবঙ্গের, আমি গুজরাটের, এবং প্রত্যেকটা রাজ্য অনুযায়ী তাদের আলাদা আলাদা ফেসিলিটি থাকতো। বোঝা গেল? এবং আমরা যখন একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাই তাহলে কি আমাদের কর দিতে হয় না, বা আমাদের ভোট দেওয়ার কিন্তু অধিকার আমাদের ইন্ডিয়ান হিসেবেই রয়েছে। তাহলে সেখানে কি আমরা কেউ পশ্চিমবঙ্গে রয়েছে, কেউ গুজরাটে গেল, তাহলে কি সে ভোটের অধিকার থেকে চলে গেল না? তার ভোট দেওয়ার অধিকার সমানভাবে থাকলো। এবং দু জায়গাতে গিয়েই কিন্তু আমাদের ট্যাক্স ভরতে হচ্ছে না। আমরা কোনো কারণে পশ্চিমবঙ্গ থেকে যদি গুজরাটে যাই তাহলে গুজরাটেও কি আলাদা করে ট্যাক্স দিতে হয়? পশ্চিমবঙ্গের ট্যাক্স দিলাম আবার গুজরাটের ট্যাক্স দিলাম, তা তো হয় না। আমাদের একটাই ট্যাক্স দিতে হয় এবং সেটা কেন্দ্র সরকার নেয়, তাই তো? এবং কেন্দ্র সরকারের রুলস রেগুলেশন মেনে, ইন্ডিয়ান পার্লামেন্টের রুলস মেনে ট্যাক্স নিতে হয়। একটা ইন্ডিয়ান পার্লামেন্টের রুল মেনে ট্যাক্স হবে, একটা গুজরাটের রুল মেনে ট্যাক্স হবে, একটা ওয়েস্ট বেঙ্গলের রুল মেনে ট্যাক্স হবে, সেরকম কিছু নেই। আমরা সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্ট এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনই মেনে চলি। শুধুমাত্র জম্মু কাশ্মীর ছাড়া আর কোনো জায়গায় আলাদা কোনো কনস্টিটিউশন নেই। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। সে আমরা ভারতের যেখানে ইচ্ছা থাকি। কেউ প্রথমে বাস করতো পশ্চিমবঙ্গে, তারপর তার ফ্যামিলি নিয়ে গুজরাটে বাস করতে শুরু করলো, তারপর তার বংশ পরম্পরা গুজরাটে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে কিন্তু আলাদা সিটিজেনশিপ আমাদের দেশে নেই, যেহেতু আমরা ডাবল সিটিজেনশিপ নয়। কিন্তু ইউএসএতে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। ইউএসএতে আলাদা করে রাজ্যেরও সিটিজেন হতে হয় এবং কি দেশেরও সিটিজেন হতে হয়। তবে এখানে একটা নেগেটিভ জিনিস কি, তাহলে কি হয়, কেন্দ্রের একতাটা কমে যায়। কেন্দ্রের যে কন্ট্রোল থাকে প্রত্যেকটা রাজ্যের ওপর, সেটা অনেক কমে যায়, আইন প্রণয়নে অসুবিধা হয়, এবং প্রত্যেকটা একই দেশের নাগরিক হয়ে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটে কিন্তু জনগণ আলাদা আলাদা ফেসিলিটি পেতে থাকে, তাই না? যাই হোক, এটা বোঝা গেল কোনটা ডাবল সিটিজেনশিপ, ডুয়াল সিটিজেনশিপ আর সিঙ্গেল সিটিজেনশিপ। এবার আমরা পরেরটা যাই। কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট কি? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন দায়িত্বটা কার থাকবে তার একটা মোটামুটি লিস্ট তৈরি করা হয়েছে। যে দায়িত্বগুলো শুধু কেন্দ্রের সেইগুলো হচ্ছে ইউনিয়ন লিস্ট। যেগুলো দায়িত্ব ট্যাক্স নেওয়া বা দায়িত্ব বা যেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে স্টেট, সেগুলো স্টেট লিস্ট। যে কাজগুলো করার দায়িত্ব স্টেটের সেটা পুরো ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে স্টেট লিস্টে, STAT, স্টেট লিস্ট, LIST। আর ওটা কি, ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট। আর একটা থাকছে কনকারেন্ট লিস্ট, মানে কিছু কিছু বিষয়ে আইন প্রণয়ন বা দায়িত্ব সমস্ত কিছু কি কেন্দ্র আর রাজ্যের মধ্যে ভাগাভাগি করে দেওয়া থাকে। তো সেই যে বিষয়গুলো সেগুলো থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কনকারেন্ট লিস্টে। তো এই যে আলাদা করে কনকারেন্ট লিস্টের অস্তিত্ব রাখা উচিত, এই কনসেপ্টটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট।
আর ভারতের যে রিপাবলিকান স্ট্রাকচার সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রেঞ্চ রিপাবলিকান স্ট্রাকচার অনুযায়ী বা ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এবার বলছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। সেন্ট্রাল আর স্টেট দুটোই একসাথে অস্তিত্ব রয়েছে, তাহলে কেন্দ্রর কোন কোন ক্ষেত্রে কতটা ক্ষমতা থাকবে, রাজ্যের কতটা ক্ষমতা থাকবে, সেই যে ভাগাভাগি এবং কি ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, মানে আমাদের দেশে সেন্ট্রালও রয়েছে, রাজ্যও রয়েছে, কিন্তু কেন্দ্র এবং কেন্দ্রের পার্লামেন্টের ক্ষমতা সবচেয়ে বেশি। রাজ্যেরও কিছু কিছু ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেন্ট্রালের ক্ষমতা সবচেয়ে বেশি। এই যে কনসেপ্টটা, এটা কানাডা থেকে নেওয়া হয়েছে। মানে সেন্ট্রালও থাকবে, একই সাথে মানে বিভিন্ন রাজ্য থাকবে, রাজ্যের কী কী ক্ষমতা, সেন্ট্রালের কী কী ক্ষমতা, দুটো ভাগ করে দেওয়া হলো, কিন্তু তারপরেও সেন্ট্রালের ক্ষমতা অনেক বেশি থাকলো রাজ্যের থেকে। এই কনসেপ্টটা কানাডা থেকে নেওয়া হয়েছে। এবং দেশে বিভিন্ন কারণে যে এমার্জেন্সি, এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়ায় 3বার এমার্জেন্সি হয়ে গেছে, ন্যাশনাল এমার্জেন্সি। তো এমার্জেন্সি এবং এমার্জেন্সির সময় দেশের অবস্থা কী হবে, ফান্ডামেন্টাল রাইটের ওপর কী প্রভাব পড়বে, গোটা কনসেপ্টটা নেওয়া হয়েছে জার্মানির কনস্টিটিউশন থেকে। বোঝা গেল? জার্মানির কনস্টিটিউশনের নাম কি? ওয়াইমার কনস্টিটিউশন। দুটোই কিন্তু দেখে নিতে হবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার বলছে এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, শুধু ডব্লিউবিসিএসের জন্য নয়, কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে। এবার বলছে দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নন জাস্টিসেবল। ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু হতেই প্রথমে কী পড়ে? ভূমিকা, মানে প্রিয়াম্বেল বা প্রিফেস। এই প্রিয়াম্বেলটা কিন্তু কোনোভাবে জাস্টিসেবল নয়, মানে কোনোভাবে প্রিয়াম্বেলে কিছু দাবি করা হলে সেই কথাটা নিয়ে মানুষ কোর্টের দায়রায় যেতে পারে না, কোর্টে গিয়ে কেস করতে পারে না। এটা নিয়ে কেস করা হয়েছিল, এবং কি সেটা কী থেকে বোঝা যায়? বেরুবারি কেস থেকে জানা যায়। 1960 সালে হয়েছিল বেরুবারি কেস, সালটা মনে রাখতে হবে। বেরুবারি কেস থেকে কী জানা যায় সেটা মনে রাখতে হবে। এছাড়া কেশবানন্দ ভারতী কেস 1973 সালে হয়েছিল, সাল মনে রাখতে হবে। কি কেসের নামটা মনে রাখতে হবে, যেখান থেকে বলা হয় প্রিয়াম্বেল নন জাস্টিসেবল। এই দুটো কেস থেকে বলা হয়। বোঝা গেল? তো এই পর্যন্ত আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকুক। আর একটা কথা বারবার বলি, অনেকেই সেটা করে না। যদি এই ভিডিওগুলো আনতে যথেষ্ট পরিশ্রম লাগে এবং আমাদের একটা স্ট্রং টিম রয়েছে, সেজন্য টিম ওয়ার্কের দরকার পড়ে, এবং সেই রকম রিসার্চ করে সেইভাবে শুধুমাত্র যেটুকুন দরকার সেটুকুন তুলে ধরা হয়, এবং তার জন্য কনসেপ্টে কিন্তু একটা ডিটেল নলেজ থাকা ভীষণ দরকার। তো সেখানে আমরা যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছি এইভাবে তোমাদের সামনে, তোমাদের কাছে সমস্ত স্টাডি ম্যাটগুলো পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তার জন্য আমাদের উৎসাহের দরকার হয়, আমাদের সাপোর্টের দরকার হয়। তো একটা ভিডিও দেখার পরে আমরাও যখন নিয়ে আসছি, একটা নিচে লাইক করে দেওয়া বা কমেন্ট করে জানানো কি সুবিধা হচ্ছে না হচ্ছে, সেটা হলে কিন্তু অনেক সুবিধা হয়। তা না হলে এই মানে একসাথে অনেকগুলো ভিডিও আনা, সেখানে কিন্তু আমাদের একটা লাইক বা কমেন্ট হলে অনেক সুবিধা হয়। কারণ ইউটিউব অটোমেটিক্যালি তো ভিডিওগুলো শো করবে না। আমরা ভিডিও যখন পৌঁছে দেব, তখন যদি তাড়াতাড়ি মোটামুটি ভিউ দেখতে পাই, তাহলে সবার কাছে পৌঁছে যাচ্ছে জানতে পারি, তাহলে আমাদেরও একটা স্যাটিসফ্যাকশান। তো সেখানে লাইক বা কমেন্ট করলে সেটা ইউটিউবের সার্চ ইঞ্জিনে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিওটা দেখে যদি সত্যি কিছুটা উপকৃত হও, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্ট করে জানিও কি সুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, কি দরকার। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে কম টাইমের মধ্যে আরও অনেক ভিডিও, প্রত্যেকটা টপিক তোমাদের কাছে কভার করে তুলে ধরতে পারি এবং অ্যাকচুয়ালি তোমাদের সত্যিকারের উপকার হয়। তাহলে সেই জন্য তোমাদের নিজেদের স্বার্থেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বাটনটাকে ক্লিক করো,